সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে এবার ইসরায়েলের সরকার ভেঙে দিতে বললেন ইয়ার লাপিদ। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এ নিয়ে প্রতিক্রিয়ায় দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ বলেছেন, যুদ্ধকালীন মন্ত্রিসভা নয় বরং ইসরায়েলের বর্তমান সরকারই ভেঙে দেওয়া উচিত নেতানিয়াহুর। এবারে জানাবো, গাজায় ইসরায়েলি নৃশংস হামলায় অসংখ্য পরিবার একেবারে নির্বংশ হয়ে গেছে। বার্তা সংস্থা এপির এক অনুসন্ধানে দেখা গেছে, গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 60টি পরিবারের 25 জন করে সদস্য নিহত হয়েছেন। এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, কোনো ইসরায়েলি হামলায় একই পরিবারের 4টি প্রজন্ম একেবারে শেষ হয়ে গেছে। জানাবো, চীন রাশিয়াকে বাদ রেখে ইউক্রেন যুদ্ধ বন্ধে তোড়জোড়। ইউক্রেন যুদ্ধ থামাতে সুইজারল্যান্ডের শান্তি সম্মেলনে যোগ দিয়েছে পশ্চিমা দেশগুলো। অংশ নিয়েছে তাদের ঘনিষ্ঠ মিত্ররাও। এদিকে পারমাণবিক অস্ত্রের উপর নির্ভরশীলতা বাড়ছে। বৈশ্বিক উত্তেজনার মধ্যেই পারমাণবিক অস্ত্রের উপর নির্ভরশীলতা বেড়েছে। পারমাণবিক অস্ত্রধারী 9 দেশ এর মধ্যে এই অস্ত্রের উপর নির্ভরশীলতা বাড়িয়েছে উল্লেখযোগ্য হারে। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে ইসরায়েলি সংগঠন। ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে শান্তির সম্ভাবনা হুমকির মুখে ফেলা একটি সংগঠনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ইসরায়েলের সরকার ভেঙে দিতে বললেন ইয়ার লাপিদ। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এ নিয়ে প্রতিক্রিয়ায় দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ বলেছেন, যুদ্ধকালীন মন্ত্রিসভা নয় বরং ইসরায়েলের বর্তমান সরকারই ভেঙে দেওয়া উচিত নেতানিয়াহুর। দেশটির মধ্যপন্থী ইয়াশ আতিদ পার্টির প্রধান ইয়ার লাপিদ দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনতে হামাসের সঙ্গে চুক্তি করতে সরকারের প্রতি অনেক আগে থেকেই আহ্বান জানিয়ে আসছেন তিনি। একই সঙ্গে বারবার নেতানিয়াহুকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। এদিকে বন্দীদের মুক্তির দাবিতে সোমবার বিক্ষোভে উত্তাল ইসরায়েল। রাজধানী তেল আবিবে জড়ো হয়েছেন হাজার হাজার ইসরায়েলি। শহরের তেল আবিব স্কোয়ারে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। অবরোধ করেন শহরের প্রধান সড়ক সহ বেশ কয়েকটি রাস্তায়। তাদের দাবি, যে কোনো মূল্যে ফিরিয়ে আনতে হবে জিম্মিদের। 8 মাস পার হয়ে গেলেও হামাসের কাছ থেকে জিম্মিদের ফিরিয়ে আনতে না পারায় নেতানিয়াহু সরকারের চরমভাবে ব্যর্থতা আখ্যা দিয়েছেন তারা। বরাবরের মতো দাবি জানান তার পদত্যাগের। নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা। গাজায় ইসরায়েলি হামলায় অসংখ্য পরিবার নির্বংশ হয়ে গেছে। গাজায় নৃশংস ইসরায়েলি হামলায় অসংখ্য পরিবার একেবারে নির্বংশ হয়ে গেছে। বার্তা সংস্থা এপির এক অনুসন্ধানে দেখা গেছে, গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 60টি পরিবারের অন্তত 25 জন করে সদস্য নিহত হয়েছেন। এপির প্রতিবেদনে বলা হয়, কোনো ইসরায়েলি হামলায় একই পরিবারের 4টি প্রজন্ম শেষ হয়ে গেছে। ইসরায়েলি হামলায় গাজায় প্রায় প্রতিটি পরিবারেরই কোনো না কোনো সদস্য হারিয়েছেন, তবে অনেক পরিবার পুরোপুরি শেষ হয়ে গেছে। এপির আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বংশধারা বিশ্লেষণ করেছে, অস্ত্র অনুসন্ধানকারীদের সাথে পরামর্শ করেছে, আইন বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে তারপর প্রতিবেদনটি প্রকাশ করেছে। এতে দেখা যায়, ইসরায়েলিরা সাধারণ মানুষ পরিচয় নিয়ে বসবাস করছে এমন সাব ভবন এবং আশ্রয় কেন্দ্রে হামলা করেছে। এসব ভবন এবং আশ্রয় কেন্দ্রে কোনোভাবেই সামরিক টার্গেট ছিল না, এমনকি কোনো ধরনের সতর্ক বার্তাও দেওয়া হয়নি। একটি ক্ষেত্রে এক পরিবার সাদা পতাকা দেখেও হামলা থেকে রক্ষা পায়নি। গাজায় এবারের হামলাটি 1948 সালের নাকবা বা বিপর্যয়ের চেয়েও বেশি প্রাণঘাতী বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্যালেস্টাইন আমেরিকান ইতিহাসবিদ রাশিদ খালিদি বলেন, 1948 সালের নিহত হয়েছিল 20,000 আর এবার 37,000 ছাড়িয়ে গেছে। তিনি বলেন, আমার মনে হয় না আধুনিক ফিলিস্তিনের ইতিহাসে এ ধরনের আর কিছু ঘটেছে। জাবালিয়া উদ্বাস্তু শিবিরে ইসরায়েলের একটি হামলাতেই আল জাজিরার ব্রডকাস্টার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু আল কাসমান পরিবারের 19 জন সদস্য হারিয়েছেন। এপির প্রতিবেদনে তার পরিবারের কথাও উল্লেখ করা হয়েছে। এপির প্রতিবেদনে বলা হয়েছে, গাজার নিচের পরিবারগুলো সবচেয়ে ভয়াবহভাবে তাদের সদস্যদের হারিয়েছে। আবু আল কাসমান পরিবারের 80 জন সদস্য নিহত হয়েছেন। ডিসেম্বরে একটি হামলাতেই মাগরাবি পরিবারের 70 জন বেশি সদস্য নিহত হয়েছেন। অক্টোবরের হামলায় আবু নাজা পরিবারের 50 জন সদস্য নিহত হয়েছে। এদের মধ্যে 2 জন গর্ভবতী নারীও ছিলেন। কয়েক সপ্তাহের ব্যবধানে ডগমস গোত্রের শতাধিক সদস্য নিহত হয়েছে। সূত্র আল জাজিরা। চীন রাশিয়াকে বাদ রেখে ইউক্রেন যুদ্ধ বন্ধের তোড়জোড়।
ইউক্রেন যুদ্ধ থামাতে সুইজারল্যান্ডের শান্তি সম্মেলনে যোগ দিয়েছে পশ্চিমা দেশগুলো। অংশ নিয়েছে তাদের গোষ্ঠীর মিত্ররাও। যুদ্ধ থামাতে এই সম্মেলনের ডাক দেওয়া হলেও সেখানে অংশ নিচ্ছে না বিশ্ব রাজনীতির দুই বড় খেলোয়াড় চীন এবং রাশিয়া। মস্কোর প্রতি বেইজিংয়ের সহায়তা বন্ধে এই সম্মেলনে চীনের অংশগ্রহণ প্রত্যাশা করেছিল পশ্চিমারা, কিন্তু রাশিয়াকে বাদ দেওয়ায় সম্মেলনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে সেখান থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে শি জিনপিংয়ের দেশ। একে যুক্তরাষ্ট্র ইউক্রেনের বড় কূটনৈতিক পরাজয় হিসেবে দেখছে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। চলতি মাসের শুরুতে সিঙ্গাপুরে একটি নিরাপত্তা সম্মেলন চলার সময় হঠাৎ হাজির হন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। উদ্দেশ্য ছিল শান্তি সম্মেলন যেন এশিয়া থেকে বেশি সংখ্যক দেশ অংশগ্রহণ করে। সংবাদ মাধ্যমগুলো বলছে বেশ কয়েকটি দেশের প্রতিনিধিদের সঙ্গে দেখা করে তাদের সুইজারল্যান্ডে যাওয়ার জন্য অনুরোধ করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট, কিন্তু কাজ তেমন একটা হয়নি। নিশ্চিত প্রতিশ্রুতি পান শুধু সিঙ্গাপুর, পূর্ব তিমুর, ফিলিপাইন এবং থাইল্যান্ডের কাছে, আর অনেক দেশ পাঠিয়েছে নিচু পর্যায়ের প্রতিনিধি। তবে আয়োজকদের জন্য সবচেয়ে বড় হতাশা তৈরি করেছে চীন। বেইজিং বেশ কিছুদিন আগেই জানিয়ে দিয়েছে রাশিয়ার অনুপস্থিতিতে ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো শান্তি বৈঠক অর্থহীন, সুতরাং তারা যাচ্ছে না। প্রেসিডেন্ট জেলেনস্কি সিঙ্গাপুরের শাংরি-লা নিরাপত্তা সম্মেলনে উপস্থিত চীনা প্রতিমন্ত্রী ডং জুর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, চীনা মন্ত্রী পাত্তা দেননি। জেলেনস্কি এতটাই ক্ষুব্ধ হন যে সেখান থেকে এক সংবাদ সম্মেলনে স্বভাবসুলভ আক্রমণাত্মক বাক্য ব্যবহার করেছেন তিনি। জেলেনস্কি অভিযোগ করেন শান্তি সম্মেলন ব্যর্থ করতে রাশিয়ার চেষ্টায় চীন সাহায্য করছে, সম্মেলন বর্জনের বিভিন্ন দেশের উপর চাপ তৈরি করেছে। বেজিং অবশ্য সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছে, বলেছে এই অভিযোগ মন গড়া। এর আগে ইউক্রেন যুদ্ধ বন্ধের কয়েকটি শর্ত দিয়েছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেন ইউক্রেন ন্যাটোতে যোগদানের পরিকল্পনা থেকে বিরত থাকে এবং রুশ অধিকৃত 4টি অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে, তবেই যুদ্ধবিরতির আলোচনায় বসবেন তিনি। শর্তে পুতিন আরও জানিয়েছেন ইউক্রেনকে সামরিক শক্তির উপর বিধিনিষেধ আরোপ করতে হবে, পাশাপাশি রাশিয়ানদের স্বার্থ রক্ষার বিষয়টিও দেখতে হবে কিয়েভকে। তিনি আরও বলেন এই বিষয়গুলো আন্তর্জাতিক চুক্তির অংশ হওয়া উচিত। এছাড়া রাশিয়ার বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশ যেসব নিষেধাজ্ঞা জারি করেছে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। পারমাণবিক অস্ত্রের উপর নির্ভরশীলতা বাড়ছে। বৈশ্বিক উত্তেজনার মধ্যেই পারমাণবিক অস্ত্রের উপর নির্ভরশীলতা বেড়েছে। পারমাণবিক অস্ত্রধারী 9 দেশ এরই মধ্যে এই অস্ত্রের উপর নির্ভরশীলতা বাড়িয়েছে উল্লেখযোগ্য হারে। সোমবার স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট প্রকাশিত একটি প্রতিবেদন জানিয়েছে দেশগুলো পারমাণবিক অস্ত্রাগারের আধুনিকীকরণে ব্যয় গত বছরের থেকে 1/3 বাড়িয়েছে। তাছাড়া গাজা ও ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক নিরাপত্তার অবনতি হয়েছে বলেও তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। SIPRI এর গণবিধ্বংসী কর্মসূচির পরিচালক উইলফ্রেড ওয়ান বলেছেন স্নায়ুযুদ্ধের পর থেকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে পারমাণবিক অস্ত্রকে এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যায়নি। বলা হয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল তাদের পারমাণবিক অস্ত্রাগার আধুনিকীকরণ করেছে। 2024 সালের জানুয়ারি পর্যন্ত হিসেবে দেখা গেছে বিশ্বের মোট 12,221টি পারমাণবিক অস্ত্র রয়েছে, যা আগের বছরের তুলনায় 221টি কম। সম্ভাব্য ব্যবহারের জন্য সামরিক বাহিনীর কাছে মজুত আছে প্রায় 9,585টি। এরই মধ্যে 3,904টি মোতায়েন করা হয়েছে ক্ষেপণাস্ত্র এবং এয়ারক্রাফট ব্যবস্থায়, যা গত বছরের চেয়ে 60টি বেশি। সবচেয়ে বেশি সংখ্যক পারমাণবিক অস্ত্র মোতায়েন করে রেখেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। তাছাড়া চীনও কিছু অস্ত্র ব্যবহার উপযোগী করে রেখেছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে ইসরায়েলি সংগঠন। ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তির সম্ভাবনা হুমকির মুখে ফেলা একটি সংগঠনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন। শুক্রবার দেওয়া ওই নিষেধাজ্ঞার ঘোষণায় ওয়াশিংটন বলছে অবরুদ্ধ গাজা উপত্যকায় অনাহারে দিনাতিপাত করা বেসামরিক নাগরিকদের জন্য যে মানবিক সহায়তা পাঠানো হয়েছিল সেসব গাড়ি ভরে হামলার ঘটনায় ওই সংগঠনটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনাকারী ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ সৈন্যদের সঙ্গে সংশ্লিষ্ট ওই সংগঠনটির নাম টিভাস 9। ওয়াশিংটন জানিয়েছে গাজা উপত্যকায় টিভাস 9-এর সদস্যরা মানবিক ত্রাণ সহায়তাকারী গাড়ি আটক, হয়রানি এবং ত্রাণ ধ্বংস করার সংগঠনটির বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত 13 মে টিভাস 9-এর সদস্যরা পশ্চিম তীরে হেব্রন শহরের কাছে ত্রাণ সহায়তা বহনকারী 2টি ট্রাকে লুটপাট চালানোর পাশাপাশি আগুন ধরিয়ে দেয়। পরে ইসরায়েলি বাহিনী এ ঘটনায় জড়িত সন্দেহে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায়। টিভাস 9 ছাড়াও ইসরায়েলি সামরিক বাহিনীর সাথে সংশ্লিষ্ট উগ্রপন্থীরা গাজায় আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার ত্রাণ সরবরাহ কাজে বাধা দিচ্ছে বলে অভিযোগ রয়েছে, যদিও এই অভিযোগ অস্বীকার করে আসছে ইসরায়েলি বাহিনী। এর আগে ফেব্রুয়ারিতে পশ্চিম তীরের সহিংসতায় জড়িত ইসরায়েলিদের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই আদেশের অধীনে টিভাস 9-এর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে ঘোষণা দেয় ওয়াশিংটন। শুক্রবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ফরেন অ্যাসেট কন্ট্রোল অফিসের ওয়েবসাইটে টিভাস 9 সংগঠনটিকে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করা হয়েছে।